আজকে দেখো এইটা হইতেছে তোমার রিভিশন মানে ৩ নাম্বার ক্লাস। তার মানে ফুল বিষয়টার সামারাইজ করব আমি। এবং ঠিক তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় আসতে পারে এরকম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এই বিষয়গুলা আলোচনা করব। আরিশা, স্যার আপনি কি বাই এনি চান্স খুলনায় কখনো থাকতেন? না তো আরিশা, আমি তো বাই এনি চান্সেও কখনো খুলনায় থাকি নাই। হঠাৎ এটা মনে হইলো কেন তোমার? তো চলো ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করব তার আগে একটা ডিক্লারেশন দেই, সেটা হচ্ছে আগামী ৯ তারিখ অর্থাৎ এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার যেই সিলেবাস তুমি দেখবা তার ম্যাক্সিমামই কভার হয়েছে। হ্যাঁ, এখন এমন হইতে পারে যে তোমার হয়তো একটা সিঙ্গেল চ্যাপ্টার বাদ চলে গেছে। ঠিক আছে? এরকম হইতে পারে। কিন্তু দেখবা ম্যাক্সিমামই মানে কাভার হয়ে গেছে। তো যেহেতু কাভার হয়ে গেছে ম্যাক্সিমাম, আমরা চিন্তা করছি আচ্ছা। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। কোষ কাকে বলে? প্রথম কোশ্চেন হচ্ছে, এক কথায় তুমি বলবা জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। আচ্ছা। এরপরে দেখো, পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এখন তোমার যেই দেহ, আমার যেই দেহ, তোমার কি মনে হয় যে আমাদের এই পুরা দেহ, এই পুরা দেহটা মিলে পুরা দেহটাই একটা কোষ, সিঙ্গেল একটা কোষ? নাকি এখানে অনেকগুলা কোষের সমষ্টি? এটা নরমালি বোঝা যায় যে এইটা অনেকগুলা কোষের অনেকগুলা কোষের সমষ্টি। ঠিক আছে? তবে কিছু, কিছু প্রাণী আছে, জীব আছে, প্রাণী না জীব যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এইরকম জীবকে বলা হয় এককোষী জীব। তাহলে যদি প্রশ্ন আসে এককোষী জীব কাকে বলে? তুমি তখন বলবা যে সকল জীবের দেহ। তোমরা ভুল করো কই জানো? তোমরা অনেকেই পরীক্ষার খাতায় লিখবা যে, যে সকল উদ্ভিদের দেহ অথবা যে সকল প্রাণীর দেহ, এইটা না। সহজ হিসাব কি? জীব। উদ্ভিদও জীব, প্রাণীও জীব। তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে যে সকল জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হবে এককোষী জীব। যেমন ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। যেমন কি? ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। দেখো এককোষী জীবের সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া নাই। ঠিক আছে? এইটা তোমাকে মনে রাখতে হবে। তুমি নোট করতে পারো। আবার বহুকোষী জীব কাকে বলে? তাইলে সেম ভাবে যে সকল জীবের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। যেমন মানুষ, গাছ, পাখি। সাধারণত বহুকোষী জীবের সংজ্ঞা বা উদাহরণ কোনটাই আসে না। আসে কোনটা? আসে হইতেছে এই এককোষী জীব। ঠিক এভাবেই আসবে যে নিচের কোনটি এককোষী জীব? আমাকে মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া এককোষী জীব এবং এই যে প্রোটোজোয়া এককোষী জীব। তাহলে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া এই ২ জন হইতেছে এককোষী জীব। তাইলে কোষ কাকে বলে? জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। এবং এককোষী জীবের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। তুমি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি তোমাকে 90% গ্যারান্টি দিতেছি এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই আসুক না কেন, তোমার অন্তঃস্থলে এই কথা মনে পড়বে। ঠিক আছে? শুধু ধৈর্য ধরে ক্লাসটা করো। তাহলে কি বললাম? কোষ কাকে বলে এবং এককোষী জীবের উদাহরণ। সুন্দর করে খাতার ডান পাশে এভাবে লিখে রাখবা যে কোষ কাকে বলে, এককোষী জীবের উদাহরণ। তার মানে এই অধ্যায় থেকে তোমাকে এইগুলা পড়তে হবে। এবং ওই লিস্টে ডান পাশে তুমি শুধু ওই কোশ্চেন গুলো লিখতে থাকবা যেগুলো আমি বলব। ওকে, এরপরে কোষ শব্দটির প্রবর্তক কে এবং তিনি কত সালে কোষ আবিষ্কার করেন? দেখো, আমি যদি এই প্রশ্নের উত্তরটা এভাবে মুখস্থ করতে যাই যে কোষ শব্দটির প্রবর্তক হলেন রবার্ট হুক, তিনি ১৬৬৫ সালে কর্ক গাছের টিস্যু মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করে কোষ আবিষ্কার করেন। তাইলে আমার কাছে মাথায় প্যারা লাগবে। ধুর, এত বড় প্রশ্ন আমি মুখস্থ করতেছি। না, তুমি কিভাবে মুখস্থ করবা? তুমি মুখস্থ করবা এক কথায় এই যে প্রবর্তক কে? রবার্ট হুক। প্রবর্তক কে? রবার্ট হুক। ঠিক আছে? আচ্ছা। কত সালে কোষ আবিষ্কার করেন? ১৬৬৫ সালে। শেষ। বাস, এই ২ টা শব্দ আমি মুখস্থ করব। কারণ কি? ওই যে কোষ শব্দটির প্রবর্তক এইটুক তো আমি নিজেই লিখতে পারবো। তিনি এত সালে কোষ আবিষ্কার করেন, এটা তো আমি নিজেই লিখতে পারবো। ওকে। তাইলে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেন? ১৬৬৫ সালে। আচ্ছা, তারপরে কই থেকে আবিষ্কার করেন? এইটা অনেক সময় আসে। ঠিক আছে? মানে এইটা মেজর না বাট মাঝে, মাঝেই দেয়। কোন গাছের টিস্যু থেকে আবিষ্কার করেন? কর্ক গাছের টিস্যু থেকে। কোন গাছের টিস্যু থেকে?
কর্ক গাছের টিস্যু থেকে। আমি ঠিক ১৫ মিনিট পরে যা পড়াইছি সেগুলো আমি পড়া ধরব। মনে রেখো। তাহলে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক ১৬৬৫ সালে আবিষ্কার করেন এবং কর্ক গাছের টিস্যু থেকে এই কোষ আবিষ্কার করেন এবং তিনি এর নামকরণ করেন কি? সেল। এরকম আসে অনেক সময় যে সেল শব্দটি ১ম ব্যবহার করেন কে? অথবা সেল শব্দটির আবিষ্কারক কে? তাইলে কি বুঝবো? যে সেল শব্দটির প্রবর্তক বা আবিষ্কার করেন রবার্ট হুক। আচ্ছা, এরপরে আমরা চলে আসি জীবকোষের প্রকারভেদ। আমরা দেখো এর আগে একটা বিষয় পড়ছিলাম যে কে কয়টা কোষ নিয়ে গঠিত তার উপর ভিত্তি করে এককোষী জীব বা বহুকোষী জীব। আচ্ছা, এবার আমরা পড়বো এই যে জীবকোষের প্রকারভেদ। প্রকারভেদ বলতে কি বোঝায়? কত রকম? এখন এই প্রকারভেদ আবার অনেক রকম হয়। এখন ধরো তুমি যদি চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি যে ধরো কি বলা যেতে পারে? যে তুমি সকালের নাস্তায় কি খাইছো? স্বাভাবিক তুমি বলতে পারো স্যার রুটি, কলা এরকম একটা বিষয়। এই যে বিষয়গুলা একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়। কিংবা ধরো আমি যদি তোমার ক্লাসে গিয়ে বলি যে, এই ক্লাসের লম্বা স্টুডেন্ট গুলো একদিকে দাঁড়াও, খাটো স্টুডেন্ট গুলো একদিকে দাঁড়াও। কি করলাম আমি? একটা বৈশিষ্ট্য যে তার উচ্চতা এর উপর ভিত্তি করে আমরা স্টুডেন্টদেরকে ভাগ করলাম। আবার যদি বলি যে এইখানে তোমার হচ্ছে ধরো কি বলে ছেলে স্টুডেন্ট একদিকে দাঁড়াও, মেয়ে স্টুডেন্ট গুলো একদিকে দাঁড়াও। তার মানে কি এখানে আবার কোন বৈশিষ্ট্যের উপরে ভাগ করলাম? জেন্ডারের উপর ভিত্তি করে, ঠিক না? এই যে একেকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ভাগ করতেছি। ঠিক একইভাবে এই জীবকোষগুলাকেও ২ টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি। অর্থাৎ ওই কোষে নিউক্লিয়াস আছে নাকি নিউক্লিয়াস নাই, তার উপর ভিত্তি করে কোষটাকে ২ ভাগে ভাগ করা যায়। তাইলে কোশ্চেন আসে এরকম যে নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, দেখো আদি মানে কি? আদি মানে হচ্ছে আদিম, অনেক পুরাতন এরকম একটা ব্যাপার। তার মানে পুরাতন জিনিসগুলো কেমন হয়? নড়বড়ে হয়, ভালো হয় না। ঠিক না? এই আদি কোষের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াসের কথা আমি বললাম, এই নিউক্লিয়াসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোষের মোটামুটি সকল কাজ নিয়ন্ত্রণ করে। তুমি পরে জানতে পারবা। এই নিউক্লিয়াসের ধরো যেগুলা যত আপডেট সেগুলো তত কি হইছে? প্রটেক্টেড হইছে। ঠিক না? আটকানো থাকে, পেঁচানো থাকে। এরকম একটা ব্যাপার। তো আদি কোষের ক্ষেত্রে কি হইছে? এই নিউক্লিয়াস গুলা কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। তাহলে আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। যেমন কি? ব্যাকটেরিয়া। দেখো তো ব্যাকটেরিয়ার আরেকটা উদাহরণ আমরা একটু আগে পড়ছিলাম। কি পড়ছিলাম? এককোষী জীব। কি কোষী জীব? এককোষী জীব। তাইলে ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী জীবের উদাহরণ এবং ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী জীবের উদাহরণ। এর পরের পার্ট আছে প্রকৃত কোষ। তো আদি কোষের ক্ষেত্রে তুমি বললা যে নিউক্লিয়াসের কোনো আবরণী থাকে না। তাহলে প্রকৃত কোষের ক্ষেত্রে কি হবে? নিউক্লিয়াসে আবরণী দ্বারা আবদ্ধ থাকে। নিউক্লিয়াস কি করে? আবরণী দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে প্রকৃত কোষ অর্থাৎ যে সমস্ত কোষের নিউক্লিয়াস আবরণী দ্বারা আবদ্ধ থাকে এইসব কোষের কাজের ভিত্তিতে ২ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ২ ভাগে। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। এখন দেহকোষ বলতে কি বোঝায়? দেখো, মূলত আমরা যদি আমাদের জীবনটাকে চিন্তা করি তাইলে আমাদের বডি পার্টস গুলার কিছু পার্টস আছে যেগুলো আমাদের দেহর গঠনে কাজ করে। হাত, পা, চোখ, নাক, কান এগুলা, ঠিক না? যেগুলা কি এই দেহের গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে। ঠিক আছে? এগুলাকে বলা হয় দেহকোষ। আর এই যে আমরা দেখি মানুষ ছেলে-মেয়ে মানে বিয়ে করে, বিয়ে হয়, তারপর তাদের থেকে বাচ্চা-কাচ্চা হয়। তাইলে এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে জনন কোষ। এটাকে কি বলা হয়? জনন কোষ। এবং জনন কোষের কাজ কি? জনন কোষের কাজ হইতেছে এই যে বংশ পরম্পরা, অর্থাৎ মানুষ থেকে মানুষ তৈরি হওয়া। ঠিক আছে? মানুষ থেকে মানুষ সৃষ্টি করা আল্লাহর ইচ্ছায়।
এই কাজটা করেই থাকে তোমার হচ্ছে জনন কোষ। এই প্রশ্নটা অর্থাৎ জীবকোষের প্রকারভেদ এইটা তুমি মূলত পড়বা হচ্ছে সিকিউ এর জন্য। কিসের জন্যে? বলো তো? সিকিউ এর জন্যে। খুব আসে যে কোষের প্রকারভেদ বর্ণনা করো। তখন তোমাকে লিখতে হবে নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে ২ প্রকার আদি কোষ, প্রকৃত কোষ। প্রকৃত কোষ আবার ২ প্রকার দেহকোষ, জনন কোষ। দেহকোষ কি করে? দেহের গঠন ও বৃদ্ধিতে অংশ নেয়। জনন কোষ কি করে? জীবের প্রজননে অংশ নেয়। এখন এই কোষগুলোর আকার কেমন হয়? এই কোষগুলোর আকার হয় গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত এই কোষগুলা এতই ক্ষুদ্র যে এইগুলা খালি চোখে দেখা যায় না। কি হয় না? সাধারণত এই কোষগুলো এত ক্ষুদ্র যে এগুলা খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা। এর পরের পার্ট দেখো। এর পরের পার্ট হইতেছে তোমার এই যে কোষ, 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 কোষ বলতেছি এতক্ষণ ধরে কোষ, কোষ বলতেছি। ঠিক না? আচ্ছা এবার একটু দেখি। এতক্ষণ যা পড়াইলাম এর মধ্যে কার কনফিডেন্স আছে যে সে তুমি যে কোশ্চেন করছো ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সার নাই। এই কোশ্চেনের অ্যান্সার তুমি বড় হও, তুমি বড় হইলে পাবা। ঠিক আছে? হ্যাঁ। এবার আমাকে বলো তোমাদের মধ্যে কার কনফিডেন্স আছে যে সে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা? যা পড়ানো হয়েছে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারহান কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারহান তুমি খাওয়া-দাওয়া করছো? জি। কি খাইছো? ভাত। ভাত। ফারহান তুমি বলো তো তুমি এককোষী না বহুকোষী? বহুকোষী। একটা এককোষী জীবের উদাহরণ বলো। ব্যাকটেরিয়া। আচ্ছা। আ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? ২ প্রকার। কি, কি? দেহকোষী এবং জননকোষী। হয় নাই। হয় নাই তার মানে তোমার এখানেই সুযোগ শেষ। নেক্সট দেখতেছি। আচ্ছা আবরার। আবরার তোমাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো কেমন আছো আবরার? স্যার ভালো। আবরার বলো আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবরার তুমি খাওয়া-দাওয়া করছো? জি স্যার। কি খাইছো বলো? নুডলস। নুডলস খাইছো? একাই খাইলা? আচ্ছা সমস্যা নাই। একদিন আবরারের বাসায় যাবো খাইতে। ঠিক আছে আবরার? ঠিক আছে। আচ্ছা আবরার তুমি আমাকে বলো যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? কোষ ২ প্রকার। কি, কি? দেহকোষ না প্রকৃত কোষ, দেহকোষ ও প্রকৃত কোষ। কয়টা বললা? আবার বলো। কয় প্রকার? ২ প্রকার তো বুঝলাম। কি, কি? দেহকোষ, জনন কোষ। দেহকোষ, জনন কোষ। জনন কোষ। আমি কোশ্চেনটা তোমাকে আবার করি, হ্যাঁ? নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? ২ প্রকার। কি, কি? আদি কোষ, প্রকৃত কোষ। এইবার ঠিকঠাক বলছো। ঠিক না? জি স্যার। এই গ্যাঞ্জামটাই তোমরা পরীক্ষার হলে বেশিরভাগ বাদায় দিবা। ঠিক আছে? চাবে একরকম দিয়ে আসবে আরেক রকম। তারপর এসে বলবা যে হাই, হাই আমি তো ভাবছিলাম এটা না এটা। এই যে সিলি মিস্টেক এগুলাই তোমার পরীক্ষার হলে মার্কস কমায় দিবে। এগুলা করা যাবে না আবরার। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আবরার আরেকটা কোশ্চেন করি তোমাকে বলো যে উম যিনি কোষ আবিষ্কার করেন তিনি কোন গাছের কোষ মানে কোন গাছ থেকে কোষ আবিষ্কার করেন? বট গাছের টিস্যু থেকে। ধুর, বট গাছ কই পেলা তুমি? হয় নাই। আচ্ছা আবরার ক্লাস যখন করবা তখন আমি যে কথাগুলো বলি যেগুলো আমি দাগাই লাল কালি দিয়ে মার্ক করি সেগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবা। একটা ওয়ার্ডে লিখলা ধরো আমি বললাম যে এইটা এরকম ধরো কথার কথা দেহকোষ এবং জনন কোষ। তুমি শুধু ওই দেহকোষটা খাতায় লিখবা, জনন কোষটা খাতায় লিখবা। তাইলে কি হবে পরে ক্লাস রিভিশন দেওয়ার সময় ওই ওয়ার্ডটা তোমার স্যার তাহলে কোথা থেকে কোষগুলো আবিষ্কার করছে? বলবো না তো দেখি কোন? তোমার ফ্রেন্ডরা কে পারে। ঠিক আছে? লিখি আগে। জি স্যার। আচ্ছা তারপর হচ্ছে আউসাফ। আউসাফ আনমিউট করছে। হ্যালো স্যার। হ্যালো আউসাফ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তোমার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আউসাফ তুমি বলো তো কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। কত সালে? 1665 সালে। কোন গাছ থেকে? কোন গাছ?
কোন গাছ থেকে কোষ আবিষ্কার করেন? ওকে আউসাফ, যে আটকায় যাবে তার সেখানেই কি সুযোগ শেষ, ঠিক না? ঠিক আছে। তারপরে আছে হচ্ছে হুমায়রা আক্তার আদিবা, রোজ, জ্যাক এন্ড রোজ। রোজ কি খবর? হাই স্যার, হ্যালো রোজ, কেমন আছো? ভালো না স্যার? কেন? সামনে পরীক্ষা, কিছুই পড়া হয় না এখন। পরীক্ষা কবে তোমার? আমার তো নভেম্বরের 20 তারিখ। নভেম্বরের 20 তারিখ। আজকে কয় জি। তারিখ? অক্টোবরের মতো 6 তারিখ। পরীক্ষার আছে এখনো তোমার 40 দিনের মতো। তুমি এখনই টেনশন করতেছো, মনে রাখবা টেনশন করে কোনো লাভ নাই, কিন্তু প্ল্যান করে লাভ আছে। ঠিক আছে, টেনশনটাকে প্ল্যানে নিয়ে যাইতে হবে, যে আমার সময় আছে এতদিন, তাইলে আমি কি করতে পারি, কিভাবে পড়তে পারি, কতটুকু পড়তে পারি এবং কিভাবে শেষ করবে, প্ল্যান করলে টেনশনটা রিলিজ হবে। শুয়ে বসে টেনশন করতেছি, শুয়ে শুয়ে আরে আমার পরীক্ষা রে, আমি কিচ্ছু পড়া হয় নাই রে, তাইলে তো শুয়েই থাকবা তুমি, কিন্তু পড়া হবে? নো পড়া স্যার। পড়তে হবে, প্ল্যান করতে হবে। আর আমরা রিভিশন ক্লাসে যাইতেছি 11 তারিখ থেকে, ক্লাসগুলো করবা। রোজ বলো, সেল নামকরণ করেন কে? জি স্যার। সেল নামকরণ করেন কে? টেল। সেল, সেল, সেল মানে কি? কোষ। এই কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেন? 1665। 1665। কোন গাছ থেকে আবিষ্কার করেন? স্যার, আমি তো জানি বোতলের ছিপি থেকে আবিষ্কার করেন, গাছ থেকে না। ওই তো, সরি, গাছ মানে কিসের থেকে আবিষ্কার করেন? বোতলের ছিপি। বোতলের ছিপির আরেক নাম কি, বইয়ে কি আছে? উম, কর্ক। স্যার, স্যার বইয়ে দাঁড়ান। যা পারবো না, বসে আছি। বইয়ে তো বোতলের ছিপি লেখা। আরে মানে আমি তোমাকে বললাম বোতলের ছিপির আরেক নাম কি, কি বলা যায়? আম, কর্ককে কি বোতলের ছিপি বলে? ঠিক আছে, বোতলের মুখ। ওই একই কথা। আরে ভাই, বোতলের মুখ, সিপি, কর্ক, তুমি যা কও সেটাই কারেক্ট, ঠিক আছে। হুম, আচ্ছা এবার বলো যে প্রকৃত কোষ কয় প্রকার? প্রকৃতি কোষ 2 প্রকার। কি কি? উম, আহ, দেহকোষ, জনন কোষ। আচ্ছা, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তুমি আম, আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কয় প্রকার? নিউক্লিয়াসের হ্যাঁ, নিউক্লিয়াসের দুই উপস্থিতির উপর প্র- ভিত্তি করে কি দুই কি? প্রকার। কি কি? আদি কোষ, প্রকৃতি কোষ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রোজ। তোমার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, যাক, খুব ভালো লাগছে যে তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিতে পারছো এবং সাহস করে দাঁড়াইতে পারছো যে স্যার আমি পারবো। চলো এবার আমরা একটু দেখি যে জীবকোষের গঠন। এই যে এতক্ষণ ধরে চিল্লাইলাম কোষ 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 কোষ, আসলে এই কোষের কাহিনীটা কি, কোষ দেখতে কেমন, কোষের গঠনটা কেমন, এটা আমরা একটু এবার জানবো, হ্যাঁ। যেমন ধরো তুমি, এই কোষগুলো হয় গোলাকার, ডিম্বাকার, আয়তাকার। কি কি আকারের কোষ হইতে পারে? গোলাকার, ডিম্বাকার, আয়তাকার। প্রশ্নে কিরকম আসে জানো? কোশ্চেন তোমাকে বলে দিবে যে নিচের কোনটি কোষের আকার হইতে পারে না, গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, ত্রিভুজাকার। তখন অ্যান্সার কি হবে বলো তো? তখন অ্যান্সার হবে ত্রিভুজাকার, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাইলে কোষের আকৃতি কেমন হয়? গোলাকার, ডিম্বাকার, আয়তাকার। লাবিবা নেক্সট, হ্যাঁ, নেক্সট তুমি। গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, ওকে। এরপরে জীবকোষের গঠন। এই যে কোষটা গঠন কেমন, দেখো তুমি যে কোনো জায়গায় যদি যাও, আমরা কি করি, বাড়ি করলে কি দেই? প্রাচীর দেই। কেন প্রাচীর দেই? যাতে আমার বাড়িতে যারা আছেন তাদেরকে বাইরে থেকে দেখা না যায়, বা আমার বাড়িতে আমি মানে সবাইকে একসাথে আটকায় আটকায় রাখা বলতে ওই রকম আটকায় রাখা না, সেভ রাখতে পারি, ঠিক না? এরকম যাতে আমার বাড়ির জিনিস অন্য বাড়িতে না যায়, অন্য বাড়ির জিনিস আমার বাড়িতে না আসে, এই যে প্রাচীর দেই। আর এই কোষের ক্ষেত্রেও কোষের ভিতরে যা কিছু আছে সেই বিষয়গুলা যেন বের হয়ে যেতে না পারে, সেই জন্যে এই প্রত্যেকটা কোষের বাইরেই কি থাকে? কোষ প্রাচীর থাকে। কি থাকে? কোষ প্রাচীর থাকে। মজার ব্যাপার হচ্ছে এই কোষ প্রাচীরটা শুধু
উদ্ভিদের দেহেই থাকে। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এইটা পরীক্ষাতে আসবেই। যে কোথায় কোষ প্রাচীর দেখা যায়? মনে রাখবা যে শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আমি আবারও বললাম, এইটা তুমি পরীক্ষার হলে কমন পাবাই। যে কোথায় কোষ প্রাচীর দেখা যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায় এবং প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, এরপরে আরেকটা লাইন আছে যে কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে। দেখো, আমরা আমাদের প্রাচীরগুলার মাঝে দেখবা কিছু জায়গায় একটা করে ইট ফাঁকা রাখে। ঠিক না? গ্যাপ থাকে। কি জন্য রাখে? আলো বাতাস এই বিষয়গুলার জন্যে। তো এই কোষের প্রাচীরেও এরকম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ। এইটা পরীক্ষায় তুমি ১ মার্কের জন্য কমন পাইতে পারো। যে কূপ কাকে বলে? তখন আমি কি বলতে পারি? যে কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এগুলাকে কূপ বলে। কি বললাম? যে কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এগুলাকে কি বলে? কূপ বলে। এখন একটু চিন্তা করো তো দেখি যে তোমার বাড়ির চারপাশে তুমি তোমার বাউন্ডারি দিলা। ঠিক আছে? ধরো তোমার বাড়িটা মানে চতুর্ভুজাকার। তুমি প্রাচীর দিলা। তখন উপর থেকে দেখতে কেমন লাগবে বাড়িটাকে? চতুর্ভুজাকার লাগবে। তার মানে কি? এই যে কোষ প্রাচীর এইটা কি করতেছে? আমার যে কোষ সেই কোষটাকে একটা আকার প্রদান করতেছে ১ এবং কোষের ভিতরের এবং বাইরের মধ্যে যে তরল পদার্থ সেটা চলাচল কি করে? নিয়ন্ত্রণ করে এবং ভিতরের অংশকে রক্ষা করে। এই যে এইটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট, এইটা হচ্ছে ২ নাম্বার পয়েন্ট এবং এটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট। মনে রাখবা এখান থেকে সিকিউ কোয়েশ্চেন আসে এবং বলে দিবে যে কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের কাজ কি, কূপ কাকে বলে এই টাইপের। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় কূপ। আচ্ছা, তারপরে কি হয়েছে? কোষ প্রাচীর কোষকে আকার প্রদান করে এবং ভিতরের ও বাইরের মধ্যেকার তরল পদার্থের চলাচলকে নিয়ন্ত্রণ করে এবং এটি ভিতরের অংশকে রক্ষা করে। আমি যে এই গল্পটা বললাম তোমাকে যে তোমার বাড়ি এবং তুমি তোমার বাড়ির চারপাশে প্রাচীর দিছো কেন দিছো? বাড়ির চারপাশে প্রাচীর দিছি যাতে আমার বাড়ির জিনিস তোমার বাড়িতে যাইতে না পারে। মনে করো তুমি আর আমি প্রতিবেশী। ঠিক আছে? তোমার বাড়ির মুরগি আমার বাড়িতে এসে ধান খেয়ে যাবে। এটা তো আমি মানব না। আবার আমার বাড়ির মুরগি তোমার বাড়িতে যেয়ে ধান খাইলে তুমিও মনে করো লাঠি নিয়ে আসবা। তাইলে এই যে তোমার আমার বাড়ির ভিতরের জিনিসপত্রতে এক্সচেঞ্জ হইতে না পারে, আদান-প্রদান চলাচল করতে না পারে, এইজন্যই কি হয়? প্রাচীর দেওয়া হয়। তাইলে কোষের ক্ষেত্রে কি হবে? কোষের ক্ষেত্রে এই কোষ প্রাচীরটাকে কোষটাকে একটা আকার প্রদান করবে এবং ভিতরের এবং বাইরের যে তরল পদার্থ আছে তার চলাচলটাকে নিয়ন্ত্রণ করবে। এছাড়া কি করবে? আমার বাড়ির ভিতরে যে মুরগি আছে, তুমি যদি মনে করো যে যাই, হাড়ের মুরগি একটা মেরে দেই। একটা মুরগি আজকে নিয়ে এসে বারবিকিউ করে খাই। তাইলে তো বিপদ। তাইলে এই প্রাচীর কি করতেছে? আমার প্রাচীরের ভিতরে যা কিছু আছে সেগুলোকে রক্ষা করতেছে। ঠিক না? তাইলে কোষ প্রাচীর কি করে? ভিতরে যে অংশগুলো আছে সেটাকে রক্ষা করবে। এবার বলো তো যদি পরীক্ষায় আসে যে কোষ প্রাচীরের কাজ কি? লিখতে পারবা? কোষ প্রাচীরের কাজ কি? মানে লিখতে পারবা? ওকে। আচ্ছা, নাম বললাম না। একজন কোয়েশ্চেন করছে স্যার জীবের প্রজনন কিভাবে হয়? বিষয় হচ্ছে তোমাদের এখনো বয়স হয় নাই। ঠিক আছে? আপাতত যেটুক জানো সেইটুকুই জানো। বড় হও। এখন পড়ো ক্লাস 6 এ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই 9, 10 ইন্টারমিডিয়েট অনেক সময় আছে। তখন সবকিছু জানতে পারবা। ঠিক আছে? এখন শুধুমাত্র বইয়ে যেটুকুই আছে এটুকুই জানো। কেমন? ওকে। মনে রাখবা জীবনে সবকিছুর কি আছে? একটা বয়স আছে, সময় আছে। আর আমি যদি মনে করো যায়া যদি এই মাটির মধ্যে গড়াগড়ি খাই, আর যদি ওই যে বাচ্চাদের মতো ওয়া, ওয়া করি, তাইলে কি বলবে লোকজন? যে পাগল। ঠিক না? মানে ওটা আমার সাথে মানানসই না। আবার মনে করো যে এখন 1, 2 র বাচ্চা, একটা ছেলে 1 এ বা 2 তে পড়ে বা 3 তে পড়ে। তাকে যায়া ধরো বললাম, সে মনে করো খুব গম্ভীর মুডে বসে আছে। ঠিক আছে? কি খবর? সে মনে করে বলতেছে, "আমি টেনশন করতেছি। আসলে কি হয়?" এরকম। তাইলে কি হবে? ওইটা আবার তার কাছে কি? মানানসই না। ঠিক না? এই যে ব্যাপারটা, এইটাকেই তোমাকে ফিল করতে হবে যে না, মানে যার যেটা মানানসই যে বয়সে সেটা করতে হবে। কেমন? আচ্ছা। তারপরে হ্যাঁ, সেইটাই। না, ঠিক আছে। যে কমেন্টস করছিলা সে আবার সরি, যাই হোক ওটা প্যারা নাই। আচ্ছা, ওকে ঠিক আছে।
আচ্ছা, কোষ প্রাচীর গেল। শোনো, জানতে ইচ্ছা হইতেই পারে, ওটা কোনো প্যারা নাই। আরোয়া আনমিউট প্লিজ। ওকে আরোয়া, তুমি হ্যান্ড রেজ করো, না হলে আমি আনমিউট করবো কই। ও আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আরোয়া তোমাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরোয়া কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরোয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো আরোয়া, কি খবর? স্যার, আপনি যে বললেন আহ, আপনি যে বললেন কোষ প্রাচীরের কাজ কি, ওইটার উত্তরটা বলতে চাই। আচ্ছা আচ্ছা, বলো। কোষ প্রাচীরের কাজ হলো এটি কোষকে একটি নির্দিষ্ট আকার ও দৃঢ়তা দেয়। এটি কোষকে বাহ্যিক আঘাত এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। কোষ প্রাচীরে কোষকে অতিরিক্ত জল শোষণ করে ফেটে যাওয়া থেকে রক্ষা করে বা অভিস্রবণ চাপ সহ্য করতে সাহায্য করে। তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করছো, সেটা হচ্ছে কোষ প্রাচীর কোষের ভিতরের এবং বাইরের মধ্যকার তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তুমি ব্যাপন অভিস্রবণ বলছো, ওইটা দ্বারাই মোটামুটি কাভার হয়ে যায়। এভাবে লিখতে পারলে খুবই ভালো। তুমি অনেক ভালো ইন ডিটেলসে বলছো আরো, আর থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম স্যার। গুড। ওকে, আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা স্যার, আপনি তো বললেন কোষ প্রাচীর উদ্ভিদের কোষের ভিতরের জিনিসকে আটকায় রেখে দেন জীবকোষে। ও আচ্ছা, আর এই যে আরিশা, দেখো তুমি কিন্তু ভুল বলছো। তুমি বলতো জীবকোষে, এটা প্রাণী কোষে হবে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষে কি হয়? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে আরেকটা যেটা থাকে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কি থাকে? কোষ ঝিল্লি থাকে, ওইটা আলাদা জিনিস, ঠিক আছে? ওইটা আবার পরে পড়বো ইনশাল্লাহ। এটা তোমাদের বইয়ে নাই। আচ্ছা চলো, তারপরে দেখি আমরা প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজমটা তোমার ইন ডিটেলস অত জানতে হবে না। জাস্ট আমি যেটুকু রিডিং বলি সেটুকু জেনে রাখো। সেটা হচ্ছে কোষপ্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত। এই যে কোষপ্রাচীরের কথা বললাম, এই কোষপ্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় যে পদার্থ থাকে, সেটাকে প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে। এখন প্রোটোপ্লাজমের অংশগুলো হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম। এইটুকু তোমরা রিডিং পড়ে নিবা। এখানে ওরকম কোনো ইস্যু নাই, ঠিক আছে? কি কি? কোষঝিল্লি, সাইটোপ্লাজম। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে প্লাস্টিড। প্লাস্টিডকে কি বলা হয়? প্লাস্টিড গুলো কই থাকে? কোষের ভিতরে। একে কি বলা হয়? বর্ণাধার। আসলে বর্ণাধার বলতে কি বোঝায়? মূলত বর্ণাধার এই কথাটা আসছে তোমার বর্ণের আধার এই শব্দটা থেকে। বর্ণ মানে কি? বর্ণ মানে হইতেছে রং, সাদা কালো এরকম রং। তাইলে এই বর্ণাধার মানে কালার কি কি হইতে পারে সেটাকে মিন করে। দেখো, মানুষের ক্ষেত্রে বলতে পারো স্যার মানুষের তো কালার আছে, সাদা কালার, কালা কালার, হালকা শ্যামলা কালার, মাটে কালার, ঠিক না? এরকম কালার আছে না? আমরা বলি না যে আরে ও তো একটু কালো শ্যামলা। তারপরে মনে করো যে আমাদের মায়েরা, মানে যে ধরো আমাদের মতো যারা আছে আর কি, যদিও কালো, কিন্তু ধরো যে মায়েরা ভালোবেসে কি বলে যে না না আমার ছেলে কালো না, একটু শ্যামলা আর কি, ঠিক না? এই যে বিষয়গুলো, এখন এই কালার গুলো মনে করো যে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তুমি দেখো লাল নীল, তুমি কি লাল মানুষ দেখো, নীল মানুষ দেখো? তা কিন্তু নাই। তার মানে প্রাণীর দেহে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কই থাকে? প্লাস্টিড থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। এবারে জিনিস দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরও থাকে না। সরি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। আবার প্লাস্টিড এইটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। ওকে, মনে রাখবা এই লাইনটা, যে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি, অথবা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি। কি অনন্য বৈশিষ্ট্য কোনটি? দুইটাই আসে পরীক্ষায়, যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি অথবা উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি। কোনটি? প্লাস্টিড। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্লাস্টিড 3 প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। দেখো দেখো, প্রধানত গাছের কি কালার তোমাকে যদি বলি যে গাছ কি রঙের, সবাই এক কথায় উত্তর দেয় গাছ হচ্ছে সবুজ। এই যে গাছের কালার যে সবুজ, এটা সবুজ হওয়ার মেন কারণ হইতেছে এই ক্লোরোপ্লাস্ট। এই কি ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্ট কি করে?
এইটাই মূলত খাদ্য তৈরিতে সহায়তা করে। আমরা যে বলি উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, এই কাজটা করেই থাকে এই সবুজ প্লাস্টিড। এরপরে আমি বলছি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? মূলত তুমি যত কালারিং জিনিসপত্র দেখো, লাল গোলাপ, তারপরে কি হইতে পারে হলুদ গাঁদা, তারপরে হইছে তোমার নীল অপরাজিতা, এই যে বিষয়গুলা, এগুলো সবকিছুই হয়, কালারিং হয় তোমার ক্রোমো, কয় রফলা ওকার, ময়কার, পয়লা পর্ণিচে লয়াকার, দন্ত সনজে ট। তাইলে ক্রোমোপ্লাস্টের জন্যে, ঠিক আছে? তাইলে ক্লোরোপ্লাস্ট সবুজ খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্ট অন্য যে কোনো বর্ণের, এর কাজ কি? দেখো, আমরা জানি কি পরাগায়ন ঘটে, ঠিক না? পরাগায়ন কি? এই যে মানে এক ফুলের পরাগরেণু আরেক ফুলে যাওয়া, পরাগায়ন না হইলে তো ফুল ফল হইতো না। এই মৌমাছিগুলা যদি এই ফুলগুলা কালারফুল না হইতো তাইলে কিন্তু আকৃষ্ট হইতো না। এই জন্যেই এই ক্রোমোপ্লাস্ট কি করে? পরাগায়নে সাহায্য করে। এরপরে আছে লিউকোপ্লাস্ট। মনে রাখবা যে সমস্ত জায়গায় আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্ট থাকে। এখন গাছের কোন অংশে আলো পৌঁছায় না? একটু চিন্তা করলে তুমি পারবা। মূলে। কোথায়? মূলে। যে সমস্ত জায়গায় আলো পৌঁছায় না অর্থাৎ মূলে লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের মেইন কাজ হইতেছে এই যে খাদ্য সঞ্চয় করা। এবং এই লিউকোপ্লাস্ট মূলত বর্ণহীন। মূলের কোনো কালার আছে? কোনো কালার নাই। ঠিক আছে? তাইলে এইভাবেই পড়তে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ এর জন্যে। যে প্লাস্টিড কাকে বলে, কি বৃত্তান্ত এবং এই ৩ প্রকার প্লাস্টিডের নাম ধাম কাম। ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ওকে? আচ্ছা। এরপরে যেটা কোষ গহ্বর আছে এটা রিডিং পড়ে নিবা। এখান থেকে এই লাইনটা পড়বা যে কোষ গহ্বরে যে রস থাকে তাকে বলা হয় কোষ রস। আচ্ছা, এইটা ছিল আমাদের এই পর্যন্ত। এইবার এবার আমরা চলে যাব এই যে মাইটোকন্ড্রিয়া। এই চ্যাপ্টার থেকে তুমি যদি সিকিউ এর জন্য পড়তে চাও, ৪ টা কোশ্চেন আমি তোমাকে বলি। লেখো। ১ নাম্বার কোশ্চেন হচ্ছে কোষের প্রকারভেদ। সুন্দর করে লেখো। ১ নাম্বার কোশ্চেন কোষের প্রকারভেদ। ২ নাম্বার কোশ্চেন প্লাস্টিড। কি? প্লাস্টিড। ৩ নাম্বার কোশ্চেন মাইটোকন্ড্রিয়া। ৩ নাম্বার কোশ্চেন কি? মাইটোকন্ড্রিয়া। ৪ নাম্বার কোশ্চেন নিউক্লিয়াস। ঠিক আছে, চলো আমরা প্লাস্টিড পড়ছি, এবার আমরা মাইটোকন্ড্রিয়াটা দেখি। দেখো, তোমাদের বইয়ে ইন ডিটেইলস এ দেওয়া নাই। আমি এখন যেটা বলবো তুমি সেটাকে গল্পের আকারে জাস্ট শোনো। এটা নোট করার লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জাস্ট শোনো। আমরা খাবার খাই। খাবার খাওয়ার পরে এই খাবারটা তুমি খাইলা ভাত। কিন্তু সেই খাবার কি ডিরেক্ট মানে শক্তি দিতে পারবে তোমাকে? দিতে পারবে না। মূলত আমরা যে খাবারটা খাই এই খাবার খাওয়ার পরে এই খাবারগুলা বিভিন্ন প্রসেস, ঠিক আছে? ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই টাইপের অনেকগুলা প্রসেস বা স্টেপস ফলো করার পরে ভাঙতে গিয়ে শেষমেশ এটিপি, যেটাকে বলা হয় অ্যাডেনোসিন ট্রাই ফসফেট, এর উৎপন্ন করে এবং সেই এটিপিটাই তোমার দেহে শক্তি হিসেবে কাজ করে। আর এই যে খাবার ভেঙে শক্তি উৎপন্ন করার যে স্টেপ বাই স্টেপস গুলা আছে, এই প্রত্যেকটা স্টেপস সংগঠিত হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। কোথায় সংগঠিত হয়? কোষের মাইটোকন্ড্রিয়াতে। আর এই যে খাবার ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হইতেছে শ্বসন। কি নাম? শ্বসন। অর্থাৎ তুমি যে খাবারটা খাইছো এই খাবারটা ভেঙে যে খাদ্য উৎপন্ন করার যে প্রক্রিয়া সেইটার নাম হইতেছে শ্বসন। তাইলে শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে কে? শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। এবং যেহেতু এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, তাই এই শ্বসন প্রক্রিয়াটা কে বলা হয়? মাইটোকন্ড্রিয়া তো ঘটে থাকে, তাইলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। কারণ তুমি মাইটোকন্ড্রিয়াতেই এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করতেছ। ঠিক না? ওকে। এইরকম কোশ্চেন আসে এই মাইটোকন্ড্রিয়া থেকে যে মাইটোকন্ড্রিয়াকে কেন
শক্তির আধার বলা হয়। আবার এটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। তুমি এইটা লিখে রাখতে পারো যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে। ঠিক আছে? তুমি যখন লিখবে এরকম যে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বেশিরভাগ দরকার নাই, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে অনেক প্রক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল অথবা শক্তির আধার বলা হয়। ঠিক আছে? এই যে দেখো প্রথম লাইনেই আছে যে একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। আচ্ছা, দেখো আমরা কাজটা বললাম, কোষ প্রাচীরের গঠন বলছিলাম, কোষ প্রাচীরের কাজ বলছিলাম। প্লাস্টিডের ক্ষেত্রে আমরা প্রকারভেদ এবং কাজ পড়ছিলাম। নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা তোমার কি বলে নিউক্লিয়াসের যেই উপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। দেন প্রকৃত কোষ আবার দুই প্রকার পড়ছিলাম, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ কি করবে? দেহ গঠনে অংশগ্রহণ করবে এবং জনন কোষ কি করবে? প্রজননে সহযোগিতা করবে। ঠিক একইভাবে তুমি প্লাস্টিডের ক্ষেত্রেও ৩ প্রকার এবং কাজ পড়বা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তুমি কাজ পড়ছো, গঠন আমরা এখনো পড়ি নাই। গঠনের ক্ষেত্রে তুমি যেটা পড়বা এই লাইনটা জাস্ট, যে এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। দেখো কোষের ক্ষেত্রেও তুমি পড়ছিলা গোলাকার, বৃত্তাকার, আর একটা কি ছিল? আয়তাকার, ঠিক না? আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। আর এই যে ২ টা লাইন, আমি একটু কালারটা চেঞ্জ করি। আমি আবারও বলি, এই ২ টা লাইন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাস্ট, মানে 100%, ঠিক আছে? যে এরা ২ স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে, যার বাইরের স্তরটা মসৃণ কিন্তু ভিতরের স্তরটা ভাঁজযুক্ত। তাইলে কি বললাম? মাইটোকন্ড্রিয়া ২ স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যার বাইরের স্তরটা মসৃণ কিন্তু ভিতরের স্তরটা ভাঁজযুক্ত। তুমি মাইটোকন্ড্রিয়াটা আঁকাবা এইভাবে। এই দেখো, এরকম দিবা, মসৃণ, ঠিক আছে? আর ভিতরের স্তরটা কি করবা? এই যে এরকম। এখানে কি হইছে? এই মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের স্তর, এই স্তরটা কেমন? এই স্তরটা হচ্ছে তোমার মসৃণ, ঠিক আছে? কোনো ভাঁজ নাই। কিন্তু ভিতরের স্তরটা তুমি দেখো, ভিতরের স্তরের ক্ষেত্রে এই যে ভিতরে কি হইছে? ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইটা মনে রাখতে হবে। তুমি চিত্র আঁকায় দিতে পারো, আরো ভালো হবে। সুন্দর করে, ঠিক আছে? মোট কথা তুমি বাইরের একটা স্তর দিবা এরকম, আর দ্বিতীয় স্তরটা কি দিবা? এরকম ভাঁজ করে দিবা। ভিতরের দিকে ঢুকায় দিবা। তাইলে এইটাই হয়ে যাবে তোমার মাইটোকন্ড্রিয়ার ২য় স্তর। এবং এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে, এখানে কিন্তু লেখা নাই। মনে রাখো একটা জিনিস জানার জন্য, যদি ছবি এঁকে থাকো তুমি খাতায় এখন, এই যে ভাঁজ হয়ে গেছে না, এই ভাঁজ হয়ে যাওয়া অংশগুলাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। যদিও এগুলো তোমার বইয়ে নাই মনে হয়, বইয়ে নাই। কিন্তু ধরো তুমি যদি লিখতে পারো অবশ্যই প্লাস পয়েন্ট, জেনে রাখলা। ক্রিস্টি। ঠিক আছে? তাইলে মাইটোকন্ড্রিয়া ২ স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যার বাইরের স্তরটা মসৃণ কিন্তু ভিতরের স্তরটা কেমন? ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে? ওকে? ঠিক আছে। চলো। এবার লাস্ট, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন। এখন এই নিউক্লিয়াসের গঠনটা একটু বড় এবং একটু জটিল। এখান থেকে তোমাকে পড়তে হবে টেকনিক্যালি। তুমি কিভাবে টেকনিক্যালি পড়বা? সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের গঠনের কথা বলছে না, তোমাকে এখানে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। তুমি যদি ৪ মার্কের কোশ্চেনে এরকম ৪ টা পয়েন্ট লিখো এবং প্রত্যেকটা পয়েন্টের উপরে ২ টা করে লাইন লিখো, তাইলেই ফুল মার্কস পাবা। আমাকে পুরা লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট এই নামগুলা মনে রাখবো এবং এইটার ব্যাখ্যা তুমি যা বুঝছো তাই বুঝাবা। দেখো মেমব্রেন মানে কি? মনে রাখবা মেমব্রেন মানে হচ্ছে সবসময় বাহিরের আবরণী। মেমব্রেন মানে কি? বাহিরের আবরণী। তাইলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন বলতেছে, তার মানে কি করে? এই নিউক্লিয়াসের চারপাশের এই যে আবরণী দেখতেছো, নিউক্লিয়াসের চারপাশে যে আবরণী রয়েছে, এইটাই হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। এখন বলো তো নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি? ওই যে কোষ প্রাচীরের যে কাজ ছিল, সেম কাজ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের। এ কি করবে? এই নিউক্লিয়াসের ভিতরে, এই যে নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে, এই সবকিছুকে বাইরে বাইরে যেগুলা জিনিসপত্র আছে সেগুলা থেকে আলাদা করে রাখবে এবং তরল পথের চলাচল নিয়ন্ত্রণ করবে। এখন নিউক্লিওপ্লাজম কি জিনিস? দেখো নিউক্লিয়াসের ভিতরে
তরল ও থকথকে পদার্থই নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয়াস থাকে। মূলত এই যে নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে তুমি যা যা দেখতেছো এই সবকিছুই নিউক্লিওপ্লাজম। এই চিত্রের মধ্যে ভিতরে স্পেসিফিকলি একটু দেখো, দুইটা জিনিস দেখা যাইতেছে। একটা হচ্ছে এই যে ঘন বস্তু একটা, আর আরেকটা হইতেছে এই যে সুতার মতো এই যে বস্তুগুলো পেঁচায় পেঁচায় রইছে। এই ঘন যে বস্তু দেখতেছো সেইটাই হচ্ছে তোমার নিউক্লিওলাস, এবং সুতার মতো যে অংশ দেখতেছো এটাই হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। তাহলে আমি কি বলতে পারি যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে রাখে, এটি সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে, স্তরপথের চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওলাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সরি নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে, যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ যে পদার্থগুলো থাকে সেগুলোকে বলা হয় কি নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওলাস কি বলতে থাকি, নিউক্লিয়াসের ভিতরে বিদ্যমান অত্যন্ত ক্ষুদ্র যেই অঙ্গাণু যা এই ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে বলা হয় নিউক্লিওলাস। আর ক্রোমাটিন তন্তু কি বলে, এই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার নাই, এগুলা যে এরকমই দিতে হবে তা না, তুমি কি করবা জাস্ট প্যাঁচায় পুচায় দিয়ে দেবে এরকম শেষ। নিউক্লিয়াসের ভিতরে যেই সুতার মতো কুণ্ডলী পাকানো অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয়ে থাকে ক্রোমাটিন তন্তু। কি বলা হয়ে থাকে, ক্রোমাটিন তন্তু। এই হচ্ছে তোমার আজকের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের রিভিশন সামারি ক্লাস। ঠিক আছে, এবার আমাকে একটু কমেন্টস করে জানাও যে ক্লাস কেমন লাগছে, বুঝছো কিনা, কি অবস্থা, আপডেট কি, পরীক্ষার হলে যদি আসে তাহলে পারবা কি। ফাতিহা নূর বলছে স্যার মাইটোকন্ড্রিয়া কি, আবার বলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল অর্থাৎ কোষের শক্তিঘর। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, না কুইজ নাই, কারণ হচ্ছে তোমার নেক্সট উইক থেকে রিভিশন ক্লাস হবে। রিভিশন ক্লাসের ক্ষেত্রে আমরা মনে করো যে কুইজের পরিমাণটা একটু বেশি করে রাখবো। রিভিশন ক্লাসগুলো যত সম্ভব 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে হবে। তো রিভিশন ক্লাসেই তোমার আলাদা করে বেশি পরিমাণে কুইজ দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না, হোমওয়ার্ক এই তারপর তোমার কুইজ কিছু নাই। ওই যে বললাম না নেক্সট উইক থেকে আমরা রিভিশন ক্লাসে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি তো আজকে নতুন জয়েন হয়েছো আমার ক্লাসে, তারপরে হচ্ছে আরো একজন একটা মেয়ে আমার খেয়াল নাই। বলো ক্লাস কেমন লাগছে? জুনায়েদ ছিল, তারপরে হচ্ছে আরিনা। আরিনা বলো। ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের সিলেবাসের বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম যে আসলে আমরা রিভিশন ক্লাস কেমনে যাব এবং আমাদের উদ্দেশ্যটা কি, আর এই ক্ষেত্রে তোমাদের কি কি প্রবলেম হইতে পারে এবং সেক্ষেত্রে সমাধানগুলা কি কি। হ্যাঁ, সো তোমরা অবশ্যই কি করবা, সেই বিষয়গুলো খেয়াল রাখবা, কেমন? And তোমরা যদি মনে করো গ্যাঞ্জাম করো যে না 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 স্যার আমাদের এটা হয় নাই ওইটা হয় নাই, এই করেন সেই করেন, তাহলে কিন্তু আমরা এগুলা মানে করতে পারবো না, কারণ আমাদের টার্গেট তোমাদের ভালো করা, সেটা করতে গিয়ে তোমাদেরকেও তো একটু স্যাক্রিফাইস করতে হবে, আগে আসতে হবে। আমরা যদি 10 পা আগাই, তোমার তো অন্তত আমার দিকে 1 পা আগানো উচিত। কুইজ নাই ইনশাল্লাহ, আগামী শনিবার থেকে রিভিশন ক্লাস হবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।